হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে এবার লোহিত সাগরেও বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনার ব্যাপারে ইরানের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই দিন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে তবে তা সফল হবে না। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর পক্ষপাতী নন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে যান চলাচলে ইরানের নিয়ন্ত্রণের পর এবার দেশটির সামরিক বাহিনী লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে নতুন করে ওই হুমকি দিয়েছে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি। বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনো ধরনের আমদানি কিংবা রপ্তানি কার্যক্রম চলতে দেবে না। একই দিন ইসলামাবাদে কাল পরশুই ইরানের সঙ্গে আবারও যুক্তরাষ্ট্র আলোচনায় বসবে বলে ট্রাম্প যে দাবি করেছেন তা অস্বীকার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের কাছে দ্বিতীয় দফায় আলোচনার কোনো তথ্য নেই। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, গত রবিবার আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে এবং পাকিস্তানের একটি প্রতিনিধি দল বুধবার ইরানে যাচ্ছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে, এমনটাও জানান তিনি। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে ইরান যুদ্ধ নয় বরং আলোচনা চায়। তবে যুক্তরাষ্ট্র যদি তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে তবে তা সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না। যুদ্ধ শেষের দিকে আসায় একটি সমঝোতামূলক চুক্তিকেই তিনি সেরা বিকল্প হিসেবে বর্ণনা করেছেন। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, একটি চুক্তি হলে তা ইরানকে পুনর্গঠনের সুযোগ দেবে। দেশটির শাসন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার দাবিও করেন তিনি। Their Navy's gone, their Air Force is gone, সৃষ্টি ঘটক, their anti-aircraft is all gone. ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটের অধিকাংশ সদস্য। স্থানীয় সময় বুধবার ডেমোক্র্যাটদের নেতৃত্বে আনা একটি প্রস্তাব আটকে দেওয়ার পক্ষে ভোট দেন তারা। তবে এই প্রস্তাবের উদ্দেশ্য ছিল কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখা। সিনেটে 52 থেকে 47 ভোটে ওয়ার পাওয়ার সংক্রান্ত ওই প্রস্তাবটি পাশ হয়নি। এর মাধ্যমে ইরান যুদ্ধ শুরুর 6 সপ্তাহের বেশি সময় পরও ট্রাম্পের যুদ্ধনীতির প্রতি তার দল রিপাবলিকান পার্টির সমর্থন স্পষ্ট হয়েছে। যুদ্ধ শুরুর পর এই নিয়ে চতুর্থবার সিনেটে ওয়ার পাওয়ার্স সংক্রান্ত প্রস্তাব পেশ করেছে ডেমোক্র্যাটরা। প্রতিবারই কেন্টাকির সিনেটের র্যান্ড পল ছাড়া সব রিপাবলিকানের বিরোধিতার মুখে প্রস্তাবগুলো ব্যর্থ হয়েছে। ইরানের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ কার্যকরের প্রথম 48 ঘণ্টায় 10টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ইরানি বন্দর থেকে বের হওয়ার সময় এসব জাহাজকে আটকে দেয়া হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া পোস্টে বলেছে, এখন পর্যন্ত 10টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া অবরোধে কোনো জাহাজেই সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারেনি। তবে জাহাজ চলাচলের তথ্যের সঙ্গে সেন্টকমের এই দাবির সাথে পুরোপুরি মিলেনি। তথ্য অনুযায়ী মঙ্গলবার অন্তত 3টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যদিও এর মধ্যে কিছু জাহাজ পরে আবার ফিরে গেছে। অন্যদিকে বিশ্লেষণা সংস্থা কেপলারের তথ্য বলছে, অবরোধ শুরুর পর অন্তত 7টি ইরানি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। সৌদি আরবের জেদ্দায় বৈঠকে করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
এছাড়াও বর্তমানে পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনাও গুরুত্ব পেয়েছে। সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। প্রতিবেদন অনুযায়ী আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন সৌদি যুবরাজ। তিনি এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টাকে তিনি স্বীকৃতি দেন। ইরানকে অস্ত্র সরবরাহ না করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে শি জিনপিং জানিয়েছেন তিনি এমন কিছু করছেন না। পাশাপাশি চীনা প্রেসিডেন্ট তা না করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ইরানকে অস্ত্র দিচ্ছে চীন। যদিও এই পত্র বিনিময় ঠিক কবে হয়েছে সে বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ এবং ইরান সংকটের মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পত্র বিনিময়ের তথ্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলো এর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে চীন ইরানকে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ইতালীয় দৈনিক কোরিয়েলে দেলা সেরাকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি মেলোনির উপর হতাশ। বলেন তিনি ভেবেছিলেন মেলোনির সাহস আছে, কিন্তু তার ধারণা ভুল ছিল। সম্প্রতি ট্রাম্প পোপ লিও চতুর্দশের যে সমালোচনা করেন সেটিকে মেলোনি অগ্রহণযোগ্য বলার একদিন পর সাক্ষাৎকারে এই ক্ষোভ জানান ট্রাম্প। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছিলেন পোপ। এ বিষয়ে ট্রাম্প বলেন পোপ অগ্রহণযোগ্য কারণ তিনি পরোয়া করেন না যে ইরানের পারমাণবিক অস্ত্র রয়েছে ও সুযোগ পেলে তারা 2 মিনিটে ইতালিকে ধ্বংস করে দেবে। ট্রাম্প আরও বলেছেন মেলোনি পারমাণবিক অস্ত্রধারী ইরানকে থামাতে সাহায্য করতে চান না, যা খুবই দুঃখজনক। মার্কিন চাপের মুখেও ইরান যুদ্ধে জড়াচ্ছে না যুক্তরাজ্য, এমনটাই জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি বলেন ইরান ইস্যুতে তার অবস্থান শুরু থেকেই পরিষ্কার, এই যুদ্ধে অংশ নেবে না যুক্তরাজ্য। স্টারমার জোর দিয়ে বলেন এটি যুক্তরাজ্যের যুদ্ধ নয় এবং এতে জড়ানো দেশটির জাতীয় স্বার্থের পরিপন্থী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের বিষয়টি উল্লেখ করে তিনি জানিয়েছেন কোনো চাপের কাছেই নতি স্বীকার করবেন না তিনি। এর আগে ইরান যুদ্ধে যুক্ত না হলে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্ত পরিবর্তনের হুমকি দেন ট্রাম্প। তবে সেই প্রেক্ষাপটেও নিজের অবস্থানে অনড় রয়েছেন স্টারমার, যা দুই মিত্র দেশের সম্পর্কেও নতুন করে উত্তেজনা তৈরি করছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নেতৃত্বকে ঘিরে প্রশ্নবিদ্ধ তেহরান। দেশটি কি আরও কট্টর, আরও সামরিকমুখী পথে এগোচ্ছে কিনা উঠছে এমন প্রশ্ন। যুদ্ধ পরবর্তী বাস্তবতায় যেখানে অনেকেই পরিবর্তনের আশা করছিলেন, সেখানে উল্টো শক্তিশালী হয়ে উঠছে কট্টরপন্থী বলয় এবং বিপ্লবী গার্ডের প্রভাব করে তৈরি হয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বের হোসেন। ইরানের ক্ষমতার কেন্দ্রে বড় পরিবর্তন, আর সেই পরিবর্তন ঘিরে বাড়ছে উদ্বেগ। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শাসনকালে দেশটি কি আরও কট্টর ও সামরিকমুখী হয়ে উঠছে, এমন প্রশ্ন এখন গোটা তেহরানবাসীর। তেহরানের এনক্লাব স্কোয়ারে টাঙানো এক বিশাল বিলবোর্ডে দেখা যায় মোস্তফা খামেনি বিপ্লবী গার্ড বাহিনীকে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিচ্ছেন। সেখানে তাকে ইসলামের ঐতিহাসিক ব্যক্তিত্ব ইমাম আলীর সঙ্গে তুলনা করা হয়েছে, যা অনেকের মতে ধর্মীয়ভাবে অনুপ্রাণিত এক কঠোর রাজনৈতিক বার্তা। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক যুদ্ধ ইরানের ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে, তবে প্রত্যাশার বিপরীতে এটি আরও মধ্যপন্থা নয়, বরং কট্টরপন্থীদের উত্থান ঘটিয়েছে।
মোস্তফা খামেনির নেতৃত্বে এখন বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। যদিও বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোস্তফা নিজে এখনও জনসম্মুখে আসেননি। এতে তার শারীরিক অবস্থা ও কার্যকর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তার অনুপস্থিতিতেও ইরানের বর্তমান নেতৃত্ব কঠোর অবস্থান ধরে রেখেছে। ইরানের ভেতরে প্রতিনিয়তই বাড়ছে গ্রেপ্তার, মৃত্যুদণ্ড এবং বিক্ষোভ দমনের কঠোর পদক্ষেপ, বাড়ছে আঞ্চলিক উত্তেজনাও। সেই সাথে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বৈশ্বিক তেলবাজারে চাপ সৃষ্টি করছে তেহরান। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন নেতৃত্বের পেছনে যুদ্ধ ও সংঘাতকে ধর্মীয় লক্ষ্য অর্জনের অংশ হিসেবে দেখা হচ্ছে। ফলে সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। দক্ষিণ তুরস্কের একটি স্কুলে হামলার ঘটনায় নিহত অন্তত ৯ জন, আহত আরও ১৩ জন। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, কাহরামানমারাশ অঞ্চলের আইসার চলিক সেকেন্ডারি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীও ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারী 2টি শ্রেণীকক্ষে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। হামলার কারণ এখনও জানা যায়নি। এর মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার ঠিক একদিন আগেই এই একই অঞ্চলের আরও একটি স্কুলে গুলিতে আহত হয় 16 জন। ব্যয় সংকোচনের অংশ হিসেবে 2000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী 2 বছরে প্রায় 500 মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যে তারা 1800 থেকে 2000 জন কর্মী ছাঁটাই করতে পারে, যা মোট কর্মীর প্রায় 10%। এর আগে বিবিসি গত ফেব্রুয়ারি মাসে 60 কোটি পাউন্ডের একটি ব্যয় সংকোচন পরিকল্পনা ঘোষণা করেছিল। তখন সতর্ক করা হয়েছিল, এর ফলে কর্মী সংখ্যা হ্রাস পাবে এবং কিছু অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ হয়ে যাবে। কর্পোরেশনের বিদায়ী মহাপরিচালক টিম ডেভিস সে সময় বলেছিলেন, বিবিসিকে আগামী 3 বছরে তাদের বার্ষিক আনুমানিক 600 কোটি পাউন্ডের ব্যয় কাঠামোর 10% কাটছাঁট করতে হবে। 2011 সালের পর বিবিসিতে সবচেয়ে বড় এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী মাসে। গুগলের সাবেক শীর্ষ নির্বাহী ম্যাট ব্রিটন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার ঠিক আগেই। দীর্ঘ 18 মাসের জন্য বন্ধ হচ্ছে দুবাইয়ের বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব। পর্যটক কমে যাওয়া এবং বড় ধরনের সংস্কার কাজের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিক প্রতিষ্ঠান জুমেইনাহ গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্যারিস ভিত্তিক স্থপতি ক্রিস্টান আওয়ারের নেতৃত্বে ধাপে ধাপে এই সংস্কার কাজ সম্পন্ন করা হবে। সংস্কার চলাকালীন হোটেলটি বন্ধ থাকবে এবং আগে থেকে বুকিং দেয়া অতিথিদের জন্য হোটেলে স্থানান্তর করা হবে। বিশ্লেষকরা যেটি বলছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং ইরানের হামলার প্রভাবেই দুবাইয়ের পর্যটন খাতে বড় ধাক্কা লেগেছে। গত মার্চে হামলার ধ্বংসাবশেষের আঘাতে হোটেলটিও ক্ষতিগ্রস্ত হয়। নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করেছে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। বাঙালিয়ানায় ভরপুর এই আয়োজন যেন প্রবাসের মাটিতেই তৈরি করে ছোট্ট এক বাংলাদেশ। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। শতভাগ বাঙালিয়ানায় নতুন বছরকে বরণ করে নিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের রাজাক সিটিতে জড়ো হয় প্রায় 20টি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা বাংলাদেশি শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে বাঙালিয়ানার ছোঁয়া আর চারপাশ জুড়ে উৎসবের আমেজ, সব মিলিয়ে এক টুকরো বাংলাদেশ যেন ধরা দেয় প্রবাসে। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতির এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে তৈরি করে ভিন্ন এক আবেগ। অংশগ্রহণকারীরা জানান, দূর প্রবাসে থাকলেও বৈশাখের এই উৎসব সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসে। তাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এত ফুর্তি করলাম, গান বাজনা ম্যাজিক কি নাই, খাওয়া দাওয়া, বাঙালি খাওয়া দাওয়া সবই হলো। বাংলাদেশের যে কালচারটা তারা এত সুন্দরভাবে তুলে ধরতে পারছে। পয়লা বৈশাখ উৎসবে আসার পর এতটা ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছিল যে আমি বাংলাদেশেই আছি। বিদেশে থেকেও বাংলাদেশে ফিল করতে পেরেছি এবং ফ্যামিলির একটা ফিল পেয়েছি এবং ইলিশ পান্তা এটা তো আছেই। খাবারের আয়োজনে ছিল পান্তা ইলিশ, খিচুড়ি, পিঠাপুলি, ফুচকা ও চটপটি। স্বল্প পরিসরের আয়োজন হলেও ছিল বৈচিত্র্য আর আন্তরিকতা। দেশীয় সংস্কৃতির এই উৎসবে যোগ দেয় ভিনদেশি শিক্ষার্থীরাও। পয়লা বৈশাখ, হ্যাপি নিউ ইয়ার, অল দ্য বেস্ট অফ লাইফ, বেস্ট ফিশার্স,
পুরো বাংলাদেশে একটা জমজমাট ভাইব আমরা তুলে ধরেছি। দেশকে খুবই অনুভব করি ভেতর থেকে, সবাই অনুভব করে। সেক্ষেত্রে হয় অনেকে ইমোশনাল হয়ে যায়, হোম সিকনেস হয়ে যায়। এই ধারণটাকে আমরা ফিল করানোর জন্য রমনার বটমূলকে আমরা কেন্দ্র করে পান্তা ইলিশটাকে সবার কাছে আমি উপস্থাপন করেছি, আমি এবং আমার টিম। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।